মেয়েরা স্বপ্ন দেখে এগিয়ে চলার, মেয়েরা ইচ্ছে রাখে লড়াই করার, তারা চায় অন্যায়ের প্রতিবাদ করতে, তারা চায় ভালো থাকতে, কিন্তু কখনো কখনো স্বপ্ন সত্যি হয়ে ওঠে না। কেন জানেন? সাহসের অভাবে। কখনো ভাগ্যকে মেনে নিয়ে আমরা চুপ করে যাই, কখনো সমাজকে ভয় পায়, কিন্তু আর চুপ থাকা নয়, নিজের ভাগ্য নিজেকেই বদলাতে হবে, সাহস করে এগিয়ে যেতে হবে, প্রতিবাদ করো, নিজের পায়ে দাঁড়াও, যেমনটা প্রতিদিন করে এই মঞ্চের সমস্ত দিদিরা। আমরা প্রত্যেক দিন শুনি এরকম অনুপ্রেরণার গল্প। আজকেও আমার 4 লড়াকু দিদি মঞ্চে উপস্থিত হয়েছেন। আমরা শুরু করব আমাদের আজকের পর্ব। সকলের সাথে আমরা এখন পরিচয় করব। প্রথমে আছেন স্বাগতা দে। নমস্কার দিদি। নমস্কার। আমি নদিয়া জেলার কৃষ্ণনগর শহর থেকে আসছি। আমি বর্তমানে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজে গভর্নমেন্ট অ্যাপ্রুভ পিটিটি হিসেবে কর্মরত। জীবনের প্রচুর প্রতিকূলতা জয় করতে করতে আমি এই জায়গাটায় এসে দাঁড়িয়েছি। সেই লড়াইয়ের কাহিনী আজকে আমি তোমাকে শোনাবো। আরেকটি কথা, জি টিমকে অত্যন্ত ধন্যবাদ, তারা নবদ্বীপের মতো একটি প্রত্যন্ত অঞ্চলে গিয়ে আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আমরা গল্প করবো আপনার সাথে। এরপর আছে সেলিনা বেগম। নমস্কার দিদি। নমস্কার। আমি উত্তর দিনাজপুর থেকে এসেছি। আমি প্রথম মহিলা অ্যাম্বুলেন্স চালক। এই প্রথম দেখলাম কোনো মহিলা হয়ে অ্যাম্বুলেন্স চালান। তোমার এই ড্রেসটা কি অ্যাম্বুলেন্স চালকের ড্রেস? হ্যাঁ। আচ্ছা, আমি কেন এই কাজে আসলাম সেই গল্প মুক্তি অধিকারী। নমস্কার দিদি। নমস্কার। আমি একজন রান্নার ঠাকুর। আমি অনুষ্ঠান বাড়ি রান্না করি। বাহ। আর ছেলে মেয়ে কীভাবে মানুষ করেছি, নিজে পায়ে দাঁড়িয়েছি, সেই গল্প তোমার কাছে করতে এসেছি। বাহ, খুব ভালো, শুনবো আপনার গল্প। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা। ভিভেল গ্লিসারিন সোপ প্রেজেন্টস দিদি মেভা জয়তে। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন ভিভেল গ্লিসারিন সোপের তরফ থেকে 1 বছরের গিফট হ্যাম্পার। প্রথমে একটু কথা বলবো স্বাগতা দিদির সাথে। কৃষ্ণনগর থেকে এসেছেন আপনি দিদি। একটা ছোট্ট মফস্বল শহরে মধ্যবর্তী একান্নবর্তী পরিবারে জন্ম। একান্নবর্তী পরিবারে জন্ম হওয়ার সুবাদে যেমন ঠাকুমার কোল ছিল, কাকিমার আঁচলে হাত মোছা ছিল, স্কুলে যাওয়ার সময় জেঠিমার চুল বেঁধে দেওয়া ছিল, পিসিমুনির গলায় গান শোনা ছিল। তো ছোট্ট থেকে যেটা বাচ্চারা যেমন খাতায় আঁকিবুকি কাটে, আমি যে ছবিটা আঁকতাম বড্ড প্রিয় একটা ছবি ছিল। একটা ছোট্ট কুঁড়ে ঘর, পিছনে একটা তাল গাছ, আর সেই তাল গাছের পাতার ফাঁক দিয়ে চাঁদ দেখা যাচ্ছে। মনের মধ্যে, বুকের মধ্যে, মাথার মধ্যে সেই ছবিটা নিয়ে বড় হয়ে ওঠা। আমি যে কলেজে এখন পড়াই সেই কলেজেই আমার গ্র্যাজুয়েশন, হিস্ট্রিতে অনার্স নিয়ে গ্র্যাজুয়েশনে ভর্তি। সেখান থেকে গ্র্যাজুয়েট হলাম, ক্যালকাটা ইউনিভার্সিটিতে এমএ পড়তে এলাম। এমএ পাস যখন আমরা করলাম সেই বছর স্কুল সার্ভিস কমিশন চালু হলো। এবার সবাই তখন চলে যাচ্ছে বিএড করতে, কারণ স্কুলের চাকরিটা দরকার। আর আমারও তখন মাথার মধ্যে চিন্তা, বাবা তখন বয়স হয়ে গেছে, বাবার একটা ছোট্ট স্টেশনারি গুডসের ব্যবসা ছিল, আমরা 2 বোন। এই চিন্তায় আমিও বিএড করতে চলে গেলাম। গিয়ে তারপরে বিএড করলাম, তারপর এসএসসির জন্য প্রিপারেশন নিচ্ছি। 2004-এ প্রথম আমি এসএসসি কোয়ালিফাই করলাম, ভাইভা থেকে ফিরে এলাম। 2005-এ আবার আমি রিটেনে কোয়ালিফাই করলাম, আবার ভাইভা থেকে ফিরলাম। 6 আবার রিটেনে কোয়ালিফাই করলাম, এইবার আমি এমপ্যানেলড হলাম। ভয়ঙ্কর একটা জায়গায় পোস্টিং হলো, মৌখালি। মৌখালি মানে আপনাদের সুন্দরবন মৌখালি? হ্যাঁ, স্কুলটার নাম ছিল মৌখালি চণ্ডীবন ফণীন্দ্র বিদ্যা মন্দির। ইলেকট্রিসিটি নেই, খাবার জল আনতে গেলে 2 কিলোমিটার ট্রাভেল করতে হয়, কার্যত নো ম্যানস ল্যান্ড, কোনো বসতি নেই, জলে কুমির ডাঙায় বাঘ। এ বাবারে। বাঁশের সাঁকো, 22 ফুট উঁচু একটা বাঁশের সাঁকো, জাস্ট একটা বাঁশ। ঠিক এইভাবে আড়াআড়িভাবে পা ফেলে ফেলে আমি বাবার মা সেই স্কুলটায় গিয়ে পৌঁছলাম। একটা মাটির একটা ভাঙাচোরা দোতলা বাড়ি, এবং আমি জানি না 2009 আইএলআর পরে সেই স্কুল বাড়িটার আর কোনো অস্তিত্ব আছে কিনা। স্কুলে গিয়ে স্কুলটাকে দেখে চোখের সামনের আলোগুলো একে একে নিভে যাচ্ছে। আর বাবা বললেন,
যে মনু এখনো তো আমি বেঁচে আছি, ফলে মেয়েকে আমি এইখানে চাকরি করতে পাঠাতে পারবো না। সেইখানে পোস্টিং আমি চোখের জলে ভাসতে ভাসতে চলে এলাম। তখন আমি দুটো কলেজে পার্ট টাইম করছি, কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ, কৃষ্ণনগর উমেন্স কলেজ। আর পড়ানোর ফাঁকে ফাঁকে শনি রোববার টিউশন পড়াচ্ছি, কারণ পয়সা আমাকে রোজগার করতেই হবে। অ্যাট এনি কস্ট সেই ছবিটাকে বাস্তবায়িত করতে হবে। এর মধ্যে কি হলো, একটুখানি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। 2010-এ তৎকালীন যে রাজ্য সরকার একটা গভর্নমেন্ট অর্ডার বের করলেন, তাতে আমাদের মতো যারা পার্ট টাইম টিচার হিসেবে কাজ করছিলেন, যাদের চাকরির শর্তই ছিল ফুল টাইম টিচার এলে আমাদেরকে সরে যেতে হবে, কোনো রকম শর্ত ছাড়াই, তাদেরকে অ্যাপ্রুভ করে নেওয়া হলো। গভর্নমেন্ট অ্যাপ্রুভ পিটিটি এই ডেজিগনেশন দিয়ে কোথাও যেন একটু স্বস্তির নিঃশ্বাস পেলাম। এইবার যেটা হলো 2011-এ আরও একটা ভয়ঙ্কর ঘটনা। মানে আমরা কিন্তু জানি না যে কালকে আমার জন্য কি নিয়ে ওয়েট করছে। জীবন এতটাই অনিশ্চিত। আমাদের যে সেই শরিকি বাড়ি যেখানে একান্নবর্তী পরিবারটি বাস করত, সেই বাড়িটি ভীষণ পুরনো হয়ে ভগ্নদশা হচ্ছিল, সেটাকে আর মেনটেন করা যাচ্ছিল না। তাই সবাই মিলে আলোচনা করে একটা প্রমোটারকে ডেকে তাকে দিয়ে দেওয়া হলো। কিন্তু এমন ভাগ্যের ফের, একটা ভয়ঙ্কর খারাপ প্রমোটারের পাল্লায় আমরা পড়লাম। সেই বাড়ি আজও আমরা পাইনি। 2019-এও 2011 ডিসেম্বরে আমরা বাড়ি ছাড়লাম, বাড়িটাকে প্রমোটার ভেঙে রেখে দিল। আর সেইটাই আমাদের যাতায়াতের রাস্তা, সেখান দিয়ে আমরা সবাই যাচ্ছি আসছি, কাজে যাচ্ছি। দিনের পর দিন, মানে বাবা জন্মেছেন ওই বাড়িতে, দিনের পর দিন সেই বাড়িটা চোখের সামনে দেখতে দেখতে বাবার সেরিব্রাল অ্যাটাক। 3 মাস বাবা অসুস্থ থাকলেন, 80% প্যারালাইজড হয়ে গেলেন। ঠিক 3.5 মাস পরে বাবার সেকেন্ড অ্যাটাক হলো। সেইটাকে আর বাবাকে কিছু করা গেল না, বাবা আমাদের ছেড়ে চলে গেলেন। মাথার উপর অর্ধেক ছাদ নষ্ট হয়ে গেল। আমি জিতে গেলাম। তারপর জিতে আমি বললাম আমার শেয়ার আমি ছেড়ে দেব, আপনি আমাকে আমার টাকা দিয়ে দিন। তার কোনো উপায় থাকলো না, সে টাকা দিতে বাধ্য হলো। সেই টাকা দিয়ে আমি ফ্ল্যাট কিনলাম। সেই ফ্ল্যাটে আমি আর মা চলে এলাম। সেই ছোট্টবেলার ছবিটা একটু সফল হলো, কিন্তু বাবা থাকলো না। এখন মার আর আমার ছোট্ট সংসার ফ্ল্যাটে। আমার ছাত্রছাত্রীরা, যাদের আমি ছেলে মেয়ে বলতেই বেশি ভালোবাসি, তারাই আমার লাইফ লাইন, আমাকে অক্সিজেন যোগায়। এবং তারা আমাকে এত ভালোবাসে, এত সম্মান করে, মাঝে মাঝে বলি হে ভগবান, আমি কি এত সম্মানের, এত ভালোবাসার যোগ্য? জীবনে সেটেল করনি কেন স্বাগতা? মনের মানুষ পাওনি? আসলে লড়াই করতে করতে না, মানে কেমন জানো না, একটা একরোখা হয়ে গেছি। মানে সত্যি কথা বলতে কি, হয়তো মনে মাঝে মাঝে মনে হয় আবেগের জায়গাগুলো বোধহয় কোথাও একটু বিঘ্নিত হয়েছে। মা বলেন না? মা তো বলেনি, মা তো সারাক্ষণ যে বাবা চলে গেছেন, আমি না থাকলে তখন। আমি বিশ্বাস করি দিদি, সবকিছুই না পূর্ব নির্ধারিত। কিচ্ছু আমার হাতেও নেই, তোমার হাতেও নেই। যা হবে, ঈশ্বর যা করবেন সেইটাকে মেনে নিতে হবে। মা এসছেন? মা এসছেন। একদম চিন্তা করবেন না, দৃঢ় বিশ্বাস স্বাগতার জীবনে কেউ না কেউ তো আসবেই। প্রত্যেক পদক্ষেপে জীবনে লড়াই করেছে, কষ্ট করেছে, সেই কষ্ট শেয়ার করার জন্য কেউ না কেউ তো নিশ্চয়ই স্বাগতার কাছে আসবে এবং ওর হাতও ধরবে। আপনার মেয়ে মনের জোর আছে, শক্তিশালী, কর্মঠ, নিশ্চয়ই জীবনে এগিয়ে যাবে ও। ভালো থেকো স্বাগতা। আপনিও ভালো থাকবেন। এবার দেখবো সকলের জন্য কি খেলা আসছে। খেলাটা একটু বুঝিয়ে দিই। এখানে অনেকগুলো বল রয়েছে আর দূরে দেখো একটা বাস্কেট রয়েছে। ওই বাস্কেটের মধ্যে ঠিক মার্কিং পয়েন্টে দাঁড়াবে, সেখানে দাঁড়িয়ে বাস্কেটের মধ্যে বল ছুঁড়ে ঢোকাতে হবে। 30 সেকেন্ডের মধ্যে কে সব থেকে বেশি বল ওই বাস্কেটের মধ্যে কালেক্ট করতে পারে, যে সব থেকে বেশি করবে সে 20 পয়েন্টস, আবার 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। প্রথমে খেলতে আসছে স্বাগতা। স্টার্ট। তাড়াতাড়ি করতে হবে, এত আস্তে আস্তে নয়, চটপট হাত চালাও।
শ্রেয়া 8টা বল কালেক্ট করেছে। আসছে দিদি নাম্বার 1 গ্র্যান্ড অডিশন। চোখ রাখুন জি বাংলা এবং জি বাংলা এইচডিতে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই সানফিস্ট মারিলাইট, ভিভেল গ্লিসারিন সোপ এবং চার্মিস। কসমেটিক পার্টনার আইটেক্স ডাজলার, জুয়েলারি পার্টনার এইচকে দত্ত জুয়েলার্স, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং অলিভ অ্যালেন। সেলিনা মহিলা অ্যাম্বুলেন্স ড্রাইভার। ইয়েস ম্যাডাম। প্রচুর ড্রাইভার দেখেছি লেডিজ, কিন্তু মহিলা অ্যাম্বুলেন্স ড্রাইভার দেখিনি। তো বিশাল একটা রেসপন্সিবিলিটি, সাংঘাতিক একটা কাজ। কিভাবে আসলে এই প্রফেশনে? আমি খুব দরিদ্র ঘরের মেয়ে। আমার বাবা দিনমজুর করে, মানে এভাবে আমরা 8 ভাই বোন। তো পড়াশোনার ফাঁকে ফাঁকে মানে পড়াশোনা করতে করতে আমরা মানে ঠান্ডার সময় আমি স্কুলে যাইতাম না, কারণ আমার সেই স্কুলে যাওয়ার মতো সোয়েটার ছিল না। তো স্কুলে যাইতাম না, এরকম করেই পড়াশোনা করে বড় হয়েছি। তখন আমার দিদির বিয়ে হয়েছিল। দিদি শ্বশুর বাড়িতে গেলেও কিন্তু সংসার করতে পারেনি। অষ্টমঙ্গলে মানে যেদিন বিয়ে নিয়ে যায় সেদিনই দেখলো যে আমার জামাইবু বিয়ে করেছে, কিন্তু বউ বাচ্চা সবই আছে। তারপরে দিদিকে যখন অষ্টমঙ্গলে নিয়ে আসি, তখন দিদি বলল, আমাকে জড়ায় ধরে বলছে, তোকে বড় হতে হবে, মানুষ হতে হবে, তুই আমার কথা সব শুনবি। তখন আমার দিদি সেলাইয়ের কাজ করতো। তো দিদি সেলাই কাজ করতো, আমি পড়াশোনা করতাম। এভাবেই বড় হয়েছি। পড়াশোনা করতে করতে এমএ পাস করলাম। এমএ পাস করে মানে 2009-এ তখন আমি সেলফ হেল্প গ্রুপ মানে স্বনির্ভর গোষ্ঠী থেকে একটা দল করলাম। দল করতে করতে একদিন হঠাৎ মানে খবর এলো যে একটা সরকারি ট্রেনিং আছে, তুই কি নিবি? আমি বললাম কী ট্রেনিং? বলে কি অ্যাম্বুলেন্স চালাতে হবে, মানে প্রথমে ড্রাইভিং শিখতে হবে। তা আমি বললাম ঠিক আছে আমি যাব। তখন লোকে নানা রকম কথা বলতো যে এখন তুই এত বড় হয়ে মহিলা হয়ে অ্যাম্বুলেন্স চালাবি। আমি কোনো কিছুই ভাবিনি, আমি ট্রেনিংয়ে চলে গেছি ব্যাগপত্র নিয়ে। সেখানে ট্রেনিংয়ে আমরা 42 জন ছিলাম, সবাই মেয়ে। সবাই মেয়ে। তার মধ্যে আমরা 12 জন পাস করেছিলাম। 12 জনের মধ্যে কেউ চালায়নি, কেউ ভয় পাচ্ছে, কেউ বাড়িতে বসে আছে অন্যান্য কাজ করে, কিন্তু অ্যাম্বুলেন্স চালাবে না, ভয় লাগে। হ্যাঁ, সরকারি থেকেই আমাকে লাইসেন্স মানে আমার হেভি আর হলো প্রাইভেট লাইসেন্স দুটোই দিয়ে দিয়েছে। তো আমি উত্তর দিনাজপুরের প্রথম আর কি চালাচ্ছি। আমার চালানোর 1 বছর 3 মাস হচ্ছে। পরিবার পরিজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই কি বললো? পরিবার সবার সাপোর্ট পেয়েছো? আমার পরিবারের সাপোর্ট শুধু আমার দিদিরই পেয়েছি। কেন বাকিরা কেউ পছন্দ করেনি? না, কারণ আমি যে গ্রামে থাকি মানে সবাই বলতো যে মানে কেমন কুৎসাত করতো আর কি, বলতো যে মহিলা হয়ে অ্যাম্বুলেন্স চালাবে। কেন? কি খারাপ কাজই তো। মানে সবাই কেমন একটা ভাব নিত আর কি, কথা বলে না কিছু না, মানে এরকম না। মানে যখন চালাতাম গাড়ি তখন আমার গাড়িতে উঠতো না কেউ, ভয় পাইতো, বলে মহিলা চালক যদি কোনো কিছু করে বলা তো যায় না, উঠবো না এভাবে বলে। কিন্তু আমাদের ওখানে হসপিটালের রোটেশন সিস্টেমে আমরা গাড়ি চালাই। আচ্ছা, সে আমি চালাতে পারি বা না পারি, আমার গাড়িতে উঠতেই হবে। ও একদিন এভাবে চালাতে চালাতে একদিন একটা শ্বাসকষ্টের রুগী যখন নিয়ে যাই রায়গঞ্জ হসপিটালে, তো মানে রুগীটার মানে ভয়াবহ অবস্থা, মানে কখন মরে না বাঁচে এরকম। ওরা কান্নাকাটি করেছিল, আমি গাড়ি থামাই, আমি হাত দিয়ে নাড়ি দিয়ে দেখলাম নাড়িটাকে যে নাড়ি চলছে। আমি বললাম না আপনারা কাঁদবেন না, এখনও বাঁচে আছে। তখন আমি রুগীটাকে নিয়ে গেলাম। আমাদের 15 মিনিটের রাস্তা আমি 8 মিনিটে পৌঁছাইছি। এরকম শোনার পর লোকে তখন আর কিছু বলেনি, মানে আমার গাড়িতে ওঠি। আমার একটাই মাথায় খালি থাকে যে আমাকে রুগীটাকে তাড়াতাড়ি পৌঁছে দিতে হবে, কারণ রুগীটার মানে 1 সেকেন্ডের মধ্যে, 1 সেকেন্ড অনেক ব্যাপার রুগীর কাছে। তুমি যে অ্যাম্বুলেন্স চালাও সেলিনা, কি 24 আওয়ার্স মানে যখন ডাকবে তখন, না তোমার কোনো টাইম পিরিয়ড আছে? যখন ডাকে আমাকে তখনই চলে। তো তোমাদের কোনো শিফট ওয়াইজ ডিউটি নেই? না, তা তোমার ছুটি টুটি নেই কিছু? ঈদ নেই, কুরবানি নেই, দুর্গাপূজা নেই। সপ্তাহে 7 দিনে কাজ করো? হ্যাঁ। সেটা কি তুমি নাও না? না ওরা দেয় না? নিলে পরে আমাকে মেয়ে ড্রাইভার জোগাড় করে দিতে হবে। এখন মেয়ে ড্রাইভার আমি কোথায় পাবো? ধরো রাত বিরতে যখন তোমার গাড়ি বার করতে হয়, তুমি একাই থাকো নাকি তোমার সঙ্গে কেউ থাকে? না, আমার দিদিকে আমি পাশে বসাইনি। আচ্ছা, আমি যত বাড়ি যাই না কেন সারা রাত গেলেও আমার দিদি আমার পাশেই বসে থাকে। আমাদের ওখানে হেমতাবাদে 6টা গাড়ি, 6টা গাড়ির মধ্যে যদি ওদেরকে ফোন করে ওরা ফোন সুইচ অফ করে রাখে, কিন্তু আমি ফোন সুইচ অফ করে রাখি না, কারণ ওই জায়গাটা যদি আমি হইতাম পেশেন্ট
তাহলে কি অবস্থা হতো। আমি সেটা ভেবে আমি মোবাইল সুইচ অফ রাখি না, আমাকে ফোন করলেই আমি চলে যাই। এখন কি পরিবারের অবস্থা একটু ভালো হয়েছে সেলিনা? একটু মোটামুটি ভালো। আমি, আমার দিদি, বাবা মা। খুব ভালো লাগলো পরিচয় হয়ে। মহিলা অ্যাম্বুলেন্স ড্রাইভারের কথায় কোনোদিনও শুনিনি, এই প্রথম আজকে আমার এই মঞ্চে তুমি এসছো এবং তোমার থেকে গল্পটা আমি শুনলাম। সেলিনার জন্য একটা জোরে হাততালি। অ্যাম্বুলেন্স চালিয়ে সেলিনা তুমি শুধু তোমার পরিবারের পাশেই দাঁড়াওনি, তোমার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, তোমার শহরের মানুষজন যারা যে কোনো মুহূর্তে বিপদে পড়তে পারে তাদের সকলের পাশে তুমি দাঁড়িয়েছো। ভেরি গুড সেলিনা, আমার খুব ভালো লাগে। ভেরি ভেরি প্রাউড অফ ইউ। এইভাবেই জীবনে এগিয়ে যাও সেলিনা। ঠিক আছে। Stop. ওকে, 30 সেকেন্ডে সেলিনা 4টে বল কালেক্ট করেছে। আমরা নিয়ে নিচ্ছি একটি 4 মিনিট খুশির বিরতি, ফিরে আসছি ব্রেকের পর। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, co-powered by Sunfeast Marilite, Vivel Glycerin Soap এবং চার্মিস। কসমেটিক পার্টনার আইটেক্স ডাজলার, জুয়েলারি পার্টনার HK দত্ত জুয়েলার্স, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং অলিভ অ্যালেন। অনিমাদি, অবসরপ্রাপ্ত শিক্ষিকা আপনি, হ্যাঁ, প্রধান শিক্ষিকা ছিলাম। এখন বাচ্চাদের পাশে দাঁড়িয়েছেন আপনি। আমি একটু পিছন দিক থেকে বলে থাকি, আমার 11 বছর বয়সে বিয়ে হয়েছে বাংলাদেশে। সেখান থেকে এখানে আসি আজ থেকে বহু বছর আগে। তখন ক্লাস 6-এ পড়ি। আমার শাশুড়ি মা এত এত ভালো ছিলেন, মরের স্বর্গে গেছেন, ওনার ঋণ কোনো শোধ হবে না। উনি শুধু বলতেন, মাগো, বৌমা না মাগো করে ডাকতো, মাগো এমন একটা শিক্ষা দিব তোমাকে, আগুনে পুড়বে না, চোরে খাবে না, লোকে নেবে না, সেই শিক্ষা তুমি গ্রহণ করো। তুমি যাও না স্কুলে, আমি তো আছি, তুমি যাও না। এইভাবে উনি আমাকে, যখন 7, 8 উঠলাম তখন শারীরিক ইয়ের জন্য আর স্কুলে যেতে পারলাম না। তারপরে যখন ছেলে মেয়ে হলো 2জন, তখন ওরা সকালে যেত, আমি সেই স্কুলে দুপুরে যেতাম। ছেলে মেয়ে যখন ক্লাস 2-এ উঠলো তখন আমি ম্যাট্রিক পাস করি। আচ্ছা, তারপরে আবার কলেজে ভর্তি করে দিলেন। বহরমপুরে গার্লস কলেজে ভর্তি হই, মুর্শিদাবাদ বহরমপুর। তারপর সেখান থেকে এলাম, আমার হাজব্যান্ড ট্রান্সফার জব, এলাম কালনাতে আসার পরে তখন বললো, তাহলে তুমি বিটি ট্রেনিং যখন নেবেই না, এই তো গ্রাজুয়েট, তো তাহলে এক কাজ করো, জুনিয়রটাই নাও। উনি সেকালের লোক, লেখাপড়া জানতেন না, উনি কিন্তু ধাপে ধাপে আমাকে এগিয়ে নিতেন। তখন আমি জুনিয়র ট্রেনিংটা নিলাম, বেসিক ট্রেনিংটা নেওয়ার পরে আমার বলতে নেই, সবার শুভেচ্ছা সবার আশীর্বাদ, হঠাৎ দেখে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট চলে এসছে স্কুল টিচারের। তখন মাইনে ছিল কত, 165 টাকা। আমি তো ভাবতাম আমার কত টাকা, আমি এখনও ভাবি। যাই হোক, সেখান থেকে ছেলে মেয়ে করালাম। এবং তখন আমার ইচ্ছে ছিল, তখন তো ইচ্ছা ছিল আমি যদি কিছু করি জীবনে, আমি অবসরকালে বা আমি ছুটির পরে কিছু কিছু গরিব ছেলে মেয়ে, পিছিয়ে পড়া ছেলে মেয়েদের কী করে আমি এগিয়ে আনবো, এই কাজটা করব। শাশুড়ির ট্রেডিশনটাকে আমি ধরে রাখবো, এটাকে মনে প্রতিজ্ঞা করে আমি আমার চাকরি শুরু করি। করতে করতে প্রমোশন পেলাম, হেড টিচার হলাম। সেখানে গিয়ে অজপাড়া গ্রাম, বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম যাকে বলে, সেখানে কিছু কিছু মায়েরা তাদের ছোট বাচ্চাটা নিয়ে চলে যেত জমিতে। আমি দেখে অবাক। আমি বললাম যে দেখো, গ্রামবাসীদের একদিন মিটিং ডাকলাম, সবাই এলো। আমি বললাম, দেখেন আমি এই কাজ করতে চাই, আপনাদের তো কোনো আপত্তি নেই। বোঝানোর পর দেখি যে আমি ওই জমির ওখান থেকে বাচ্চাগুলোকে ধরে আনলাম। এভাবে আনতে আনতে দেখি আমার স্কুলে তখন গিয়ে দেখি, হেড টিচার হয়ে গিয়ে দেখি মাত্র 40 জন। সেখানে যখন আমি রিটায়ার করলাম 450 ছেলে মেয়ে। তখন থেকে আমার প্রতিজ্ঞা ছিল যে আমি অবসর হয়ে এই কাজেরই ব্রতী থাকবো। এখন কতজন বাচ্চাকে পড়ান? বিনা পারিশ্রমিকে এখন 40 জন। বাড়িতেই করেন? বাড়িতে আগে প্রথম দিকে করতাম, তার দেখলাম যে খুবই চাপ পড়ে যাচ্ছে আমার। সেই জন্য আমি তখন আমাদের গ্রাম তো অঞ্চলকে ভিত্তিক আমি 3টে জায়গায় সেন্টার খুললাম। দিদিমণিদের বললাম, দিদিমণিরা ফ্রি সার্ভিস, মানে স্কুলের পরে ওরা পড়তে আসে? হ্যাঁ, পড়তে আসে। একজন ক্যারাটার টিচার আছে, একজন খোখো খেলার টিচার আছে, একজন আঁকার, একজন নাচ শেখার, একজন কবিতা শেখার, সব রকম শেখানোর জন্য। হ্যাঁ। আর পড়ানোর আছে আমার 4 জন।
এইভাবে আমি ওদেরকে এখনও চলে যাচ্ছে। ধরুন এরকম ধরনের শিক্ষা দেওয়ার জন্য তো একটা পয়সার খরচা আছে। আমি রিটায়ারমেন্ট, আচ্ছা, আমি যা পাই আমি ওটা বলতে নেই, আমি ওদের পিছনে খরচ করে শান্তি পাই। বাহ, তা আপনার ছেলে মেয়ে আছে? আমার 2 মেয়ে 1 ছেলে। বড় হয়ে গেছে তারা? ছেলে ডাক্তার, কলকাতা মেডিকেল কলেজের প্রফেসর, বৌরানী বর্ধমান মেডিকেল কলেজের লেকচারার, 2 মেয়ে সরকারি চাকরি করে। বাহ, আমার খাওয়া, আমার সমস্ত কিছু ওরা বহন করে, এবং বাচ্চাদেরকে ওরা যা দেয় আপনি বলবেন গল্পের মতন। আপনাদের মতন অনেকে সহযোগিতা করেন, আমার একার দ্বারা হয় না। মোটামুটি মাস গেলে কিরকম খরচা হয়? আমি বছরে তো অ্যাকাউন্টস করি, বছরে আমার 2.5 লাখ 3 লাখ টাকা খরচা হয়। 2.5 লাখ টাকা খরচা হয় বছরে? জামা কাপড় নিয়ে, অনুষ্ঠান নিয়ে, সব নিয়ে, খাওয়া দাওয়া কেউ মায়না নেয় না, শুধু রাঁধুনিদের কিছু টাকা দিতে। আপনার মতো মানুষরা আছে বলে অনিমাদি, যারা এখনো অন্ধকারে রয়েছে গ্রামে গঞ্জে, তারা শিক্ষার আলো দেখতে পাচ্ছে। আমার শাশুড়ি মা বলে গেছেন, নিজের ঘরে আলো জ্বালিও না, প্রত্যেকের ঘরে আলো জ্বালানোর চেষ্টা করো, সূর্যটাকে উঠাও, উপর দিকে তোলো। ভালো থাকবেন অনিমাদি, খুব ভালো লাগলো পরিচয় হয়ে, ধন্যবাদ। অনিমাদি আসুন এবার, স্টার্ট। বাহ, দেখুন প্রথমেই হয়ে গেল। খুব ভালো। অনিমাদি 30 সেকেন্ডে 12টা বল কালেক্ট করেছে। মুক্তিদির সাথে এবার কথা বলবো। এই রান্না শিখলেন কবে, কতদিন আগে? আমার 18 বছর বিয়ে হয়েছে, আর আমার হাজব্যান্ড 20 টাকা রোজে হোটেলে কাজ করতো। তারপরে ভাড়া বাড়ি, 20 টাকা রোজে সংসারই চলে না, শাশুড়ি আছে, ননদ আছে, দেওর আছে, দেওর 5 টাকা রোজ পেত। ওখান থেকে ঘর ভাড়া দিতে পারা যাচ্ছে না, তারপরে একটুখানি ভাই একটু অশান্তি হলে আমরা সরে চলে আসলাম। হ্যাঁ, ঘূর্ণিতে, রাধানগর বিয়ে হয়েছিল। ঘূর্ণিতে যখন আসলাম তখন আমি বলছি যে কী করে ঘর ভাড়া দেবো, কী করে ছেলে মেয়ে মানুষ করব, পড়াশোনা আছে, স্কুল আছে, প্রাইভেট মাস্টার আছে, আমি কী করে চালাবো। একদিন আমার বাড়ির পাশে দিদিমা এসে বলছে যে মুক্তি তুই রান্নার কাজ করবি? তা আমি বলছি যে হ্যাঁ করবো দিদিমা। তখন উনুন ছিল কয়লায়, তা সেই উনুন করে দিয়ে আসলাম। সেই উনুনে ওই 50টা 40টা লোকের রান্না করতাম। করলে পরে তখন রোজ ছিল 50 টাকা। 5 দিনে রান্না করলাম, করে 250 টাকা দিলাম। তাই 40-50 জনের রান্না এমনি করে দিতেন? হ্যাঁ, উনুনে রান্না করে দিতাম একলাই। কি করে পারতেন? ওরা কেটে টেটে দিত, আর আমি একাগেই রান্না করেছি। 40 জনের রান্না করে 4টিখানি কথা? কোনো অসুবিধা হতো না। ওই রান্না খেয়ে ভালো লাগলো, আমি ওখান থেকে তারপরে টুকটাক করে রান্না আসতেই থাকলো। ওই 20টা 25টা 30টা 40টা, তখন 50 টাকা করে টাকা দিত। হ্যাঁ, প্রত্যেক দিন রান্না করে 5 দিন রান্না করলে 250 টাকা, 4 দিন রান্না করলে 200 টাকা, এইভাবে। তা এখন কোথায় কোথায় রান্না করেন? যেখানে হয় অনুষ্ঠান বাড়ি, যেখানে হয়। আমার হেল্পার আছে, যেখানে যেমন হয় সেখানে তেমন, কোনো জায়গায় 10টা যায়, কোনো জায়গায় 5টা যায়, বিভিন্ন রকমের হাতের কাজ করি। শুরু করেছিলেন 40 জনের রান্না দিয়ে, এখন কত জনের রান্না করেন? এখন আমি 900 লোকের রান্না করেছি। 900? 900। কিরম রান্না পারেন? নানপুরি, রাধাবল্লভী, তারপরে চানা মশলা, তারপর ফ্রাইড রাইস, খাসির মাংস, চিকেন পকোড়া, ভেজ পকোড়া, ডিমের ডেবিল, সব কিছুই করি। তা আপনার হেল্পিং হ্যান্ড কজন? যদি এই 900 লোকের যাই, অন্তত আমাদের 10টা 11টা লোক যেতে হয়। তারপরে এই কাজ করে আজকে মেয়েকে 12 ক্লাস পাস করলাম, ছেলেকে গ্র্যাজুয়েশন পাস করিয়েছি। বাহ। হ্যাঁ, এখন মেয়ের বিয়ে দিয়েছি, নাতি হয়েছে 8 বছর বয়স। হ্যাঁ, বাড়ি করেছি। 50 টাকা দিয়ে রোজ শুরু হয়েছিল, হ্যাঁ, এখন আজ কত? আজ আমার এখন যদি আমি 500 লোকের রান্না করে, আমার 5000 টাকা হেল্পার বাদ দিয়ে আমার 5000 টাকা রোজ। বাহ, তো মাসের মধ্যে প্রত্যেক দিনই কাজ থাকে? প্রতিদিন বলতে বড় কাজ মাসে 2টো একটা হতেই থাকে। আর এই অঘ্রাণ মাসে, মাঘ মাসের কাজ আজ 3 মাস আগে বুক হয়ে গেছে। বিয়ে বাড়ির সময় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভালো থাকবেন মুক্তিদি, হ্যাঁ। ভালো লাগলো কথা বলে। হ্যাঁ। আমাদের এখন ছোট্ট পরিবার হয়ে গেছে, তারপরেও আমরা রেস্টুরেন্ট থেকে খাবার আনিয়ে খাই, আর তুমি একা মানুষ 1000 জনের রান্না করো। হ্যাঁ দিদি। ক্যা বাত, ভেরি গুড, খুব ভালো মুক্তি। দিদি, তোমার জন্য একটা গিফট এনেছি, আমি দিতে চাই। আচ্ছা, নিয়ে আসো। এটা চৈতন্য দেব। বাহ, খুব সুন্দর, দারুণ সুন্দর, ধন্যবাদ, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ।
মুক্তিদি হচ্ছেন সত্যিকারের একজন অলরাউন্ডার দিদি। উনি একা হাতে 1000 জন মানুষের রান্না করতে পারেন, আবার একই সাথে ঘরের কাজও সামলাচ্ছেন। মুক্তিদিকে বলা যেতে পারে চার্মিস মাল্টিপারপাস দিদি। চার্মিস শীতকালে আমরা মাল্টিপারপাস ইউজে ব্যবহার করি, আর বিভিন্ন গুণের জন্য আজকে মুক্তিদি চার্মিস মাল্টিপারপাস দিদি। স্টার্ট। পা পিছিয়ে 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 দাঁড়াও, পিছিয়ে দাঁড়াও, পিছিয়ে দাঁড়াও। আরো হ্যাঁ, তোমার মাঠটা দেখো পায়ের তলায়। হ্যাঁ, সামনের পাটা পেছনে দাও। মার্কে দাঁড়ান, মার্কে দাঁড়ান। দিদি মার্কে দাঁড়ান। চলো, দুটো বল আপনি একদম অনেকটা এগিয়ে ফেলেছেন ভেতরে, ওই দুটো কাউন্ট করা হবে না। তাই মুক্তিদি 30 সেকেন্ডে 3টে বল কালেক্ট করেছেন। রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে অনিমাদি 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে স্বাগতা 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছে সেলিনা 10 পয়েন্টস, ফোর্থ পজিশনে আছে মুক্তিদি 5 পয়েন্টস। অনিমাদি পছন্দ ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, ওরিয়েন্ট জুয়েলার্স শুধুই হলমার্ক। স্বাগতার পছন্দ ইন্ডাকশন ওভেন। সেলিনার পছন্দ পুষ্পা ফার্নিচার তরফ থেকে মাল্টিপারপাস ক্যাবিনেট। পুষ্পা ফার্নিচার যত্নে থাকুক সবকিছু। মুক্তিদির পছন্দ বেতের চেয়ারের সেট। এই রাউন্ডে হাই স্কোর অনিমাদি 20 পয়েন্টস। অনিমাদি আপনাকে আসতে হবে। ভিভেল গ্লিসারিন সোপের তরফ থেকে 1 বছরের জন্য গিফট হ্যাম্পার অনিমাদি। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে মিনিকেট চাল। শীতকালে আমাদের ত্বক খুব শুষ্ক হয়ে যায়, তাই সব সময় ত্বকের যত্ন নিতে হয়। ভিভেল গ্লিসারিন সোপ ইউজ করলে ত্বকের শুষ্কতা কমবে এবং ত্বক অনেক ময়শ্চারাইজ নরম থাকবে, কারণ এর মধ্যে রয়েছে গ্লিসারিন এবং অ্যালমন্ড অয়েল, যা ত্বকের যত্ন নিতে আমাদের সাহায্য করে। তাই শীতকালে সব সময় ভিভেল গ্লিসারিন সোপ ব্যবহার করুন। শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে একটি সুন্দর গিফট। আজকের আমাদের স্পেশাল গেস্ট নীল। থ্যাংক ইউ। প্রথম গানের প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে লালম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস প্যাড। আমি শ্রী শ্রী ভজ হরি মান্না, আমি শ্রী শ্রী ভজ হরি মান্না। ইস্তানবুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি সহজেই রান্না। আমি শ্রী শ্রী ভজ হরি মান্না, আমি শ্রী শ্রী ভজ হরি মান্না। যে গানটা গাইলাম সেই গানে অনেকগুলো জায়গার নাম বলা হয়েছে, যে কোনো দুটো জায়গার নাম বলতে হবে। বলো। স্বাগতা। ইস্তাম্বুল, কাবুল। 5 পয়েন্টস। সঙ্গে লালম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। দ্বিতীয় গানের প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। একটা চাঁদের ছবি এসছে, এমন একটা গান শোনাতে হবে যেটার মধ্যে চাঁদ শব্দটা আছে। হিন্দিতে চান্দা, বাংলায় চাঁদ। বলো। স্বাগতা। চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো, ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো। চাঁদের হাসি বাঁধ ভেঙেছে। একদম 5 পয়েন্ট। সঙ্গে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। 3 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে তামার বটলের সেট। জানা অজানা পথে চলেছি, জানা অজানা পথে চলেছি। একে একে দুই, দুইয়ে একে তিন হয়েছি, একে একে দুই, দুইয়ে একে তিন হয়েছি। জানা অজানা পথে চলেছি। এই গানে কতগুলো সংখ্যার কথা বলা হয়েছে? বলো। স্বাগতা। 3টে সংখ্যা, 1, 2, 3।
5 পয়েন্টস সঙ্গে তামার বটল সেট। হয়েছি 4 নম্বর প্রশ্ন যাচ্ছি, রাইট আনসার দিলে গিফট পাবে ফ্লাস্ক। অনেকগুলো অক্ষর ঘোরাফেরা করছে, একটা অক্ষরে গিয়ে আটকে যাবে, সেই অক্ষরটা দিয়ে গান শোনাতে হবে। এই প্রশ্নের ক্ষেত্রে খালি বলো বলবো না। শাউতা, আনন্দ ধারা বহিছে ভুবনে। একদম 5 পয়েন্টস সঙ্গে ফ্লাস্ক। শেষ প্রশ্ন, যিনি উত্তর দেবেন তিনি হয়ে যাবেন আজকে এইচকে দত্ত সোনার দিদি এবং পেয়ে যাবেন এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার প্যান্ডেল। শোনো মন বলি তোমায়, সব করো প্রেম করো না, প্রেম যে কাঁঠালের আঠা, লাগলে পরে ছাড়ে না। শোনো মন বলি তোমায়, সব করো প্রেম করো না, প্রেম যে কাঁঠালের আঠা, লাগলে পরে ছাড়ে না 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 না। এখানে কি করতে বারণ করা হয়েছে এই গানে? বলো স্বাগতা। প্রেম করতে বারণ করা হয়েছে। 5 পয়েন্টস সঙ্গে এইচকে দত্ত জুয়েলার্স তরফ থেকে সোনার প্যান্ডেল। 5টা প্রশ্ন শেষ, এই রাউন্ডের খেলা শেষ। এই রাউন্ডে হাই স্কোরার স্বাগতা 25 পয়েন্ট। স্বাগতা এখানে এসে গিফট আছে কুচনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে ইলেকট্রিক কেটল স্বাগতা। নীলদা, তুমি আজকে আমার স্পেশাল গেস্ট হয়েছো সেকেন্ড রাউন্ডে, তো তোমাকে তো ছাড়বো না, তোমাকে থার্ড রাউন্ডেও থাকতে হবে। ওকে ওকে, শুরু করছি আমাদের থার্ড রাউন্ড। সানফিশ মারিলাইট প্রেজেন্টস কার দৌড় কত দৌড়। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন সানফিশ মারিলাইটের তরফ থেকে গিফট হ্যাম্পার। আর নীলদাকে তো আমি আটকে রেখেছি, নীলদা আমার এই রাউন্ডেরও স্পেশাল গেস্ট। এইটা হচ্ছে অভিনয় রাউন্ড। দাদা এক একটা টপিকের উপরে আমাদের ওখানে গিয়ে অভিনয় দেখাবেন। আমি বলবো, বাজার প্রেস করে উত্তর করবে যে উনি কি অভিনয় করে দেখালেন। ফার্স্ট টপিক কি দেখাচ্ছে দেখো। বলো স্বাগতা। ফুলসজ্জার রাত। 5 পয়েন্টস। সেকেন্ড টপিক পুরাণের একটি পাখি। বলো অনিমাদি। জটায়ু পাখি। একদম 5 পয়েন্টস। থার্ড টপিক কি খেলা।
বলো সেলিনা। কবাডি। একদম 5 পয়েন্টস। বাংলা গানের লাইন। বলো স্বাগতা। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলে। 5 পয়েন্টস। পাঁচ সুন্দর করে কি দেখাচ্ছে দেখো। বলো সেলিনা। অ্যাম্বুলেন্স গাড়ি। একদম 5 পয়েন্ট। পাঁচটা টপিক শেষ। এই রাউন্ডে খেলা শেষ। নীল লাজুরকে জোরে হাততালি। এই রাউন্ডে হাই স্কোরার দুজন, সেলিনা আর স্বাগতা, দুজনেই 10 পয়েন্ট, দুজনেই আমার পাশে। দুজনের জন্যই সানফিশ ম্যারিলাইটের তরফ থেকে গিফট হ্যাম্পার। সেলিনার পছন্দ টি সেট। খুকুমনি সিঁদুর ও আলতার তরফ থেকে স্বাগতার জন্য পুজোর সামগ্রী এবং গিফট হ্যাম্পার। ত্বকের সুরক্ষায় ব্যবহার করুন খুকুমনি সিঁদুর ও আলতা। সেকেন্ড পজিশনে আছেন অনিমাদি, 5 পয়েন্টস। অনিমাদির জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। শুরু করছি আমাদের শেষ রাউন্ড, চার্মিস প্রেজেন্টস বুদ্ধিতে বাজিমাত। আমার কস্টিউম স্পন্সর করেছে আজকে নন্দিনী জুয়েলারি, স্পন্সর করেছে শেখ ফ্যাশন জুয়েলারি। যিনি আজকে দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, মুখরোচক চাঁচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং ভিভেল গ্লিসারিন সোপের তরফ থেকে গিফট হ্যাম্পার। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট এবং সার্ভিং স্পুন সেট। বাঁ দিকে লেখা রয়েছে ছায়া, ডান দিকে রয়েছে অনেকগুলো শব্দ। ডান দিক থেকে 3টে শব্দ খুঁজে বার করতে হবে যেটা ছায়ার পরে বসালে 3টে অর্থপূর্ণ শব্দ হয়। এবার বলো স্বাগতা। ছায়া ছবি, ছায়া পথ, ছায়া সঙ্গী। 20 পয়েন্টস। সঙ্গে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট এবং সার্ভিং স্পুন সেট। দ্বিতীয় প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে জুসার মিক্সার। তোমার পিসি, তার একমাত্র বৌদি, তার একমাত্র জামাইবাবু তোমার কে? এবার বলো স্বাগতা। মেসোমশাই। বোঝাও। পিসির বৌদি হচ্ছেন আমার মা, মায়ের জামাইবাবু মানে মার দিদি আমার মাসি, এবার জামাইবাবু মানে দিদির হাজব্যান্ড, তিনি আমার মেসোমশাই। 20 পয়েন্ট। সঙ্গে গিফট হচ্ছে জুসার মিক্সার। থার্ড প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে ননস্টিক কুকওয়্যারের সেট। গরম গরম লুচি পেলে তৃপ্তি করে খাই, শেষ অক্ষর বাদ দিলে গন্ধে বর্ণে পাই। এবার বলো কি বিষয় ধাঁধা? সময় শেষ। ফুলকো। আমরা ফুলকো লুচি খাই, কোটাকে যদি বাদ দিই তাহলে ফুল, সেটা আমরা বর্ণে গন্ধে পাই, তাই ফুলকো হচ্ছে আনসার। নো পয়েন্টস এই প্রশ্নের জন্য। 4 নম্বর প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে চার্মিসের তরফ থেকে গিফট হ্যাম্পার। সেতার
পলাশ, ইলিশ, প্রত্যেকটা শব্দ থেকে একটা করে অক্ষর নেবে, দিয়ে একটা নতুন শব্দ বানাবে। এবার বলো অনিমাদি, সেলাই, বোঝাও। সেতারের সে, আর ফুলেরটা লা, আর মাছেরটা হস্য। 20 পয়েন্টস। সঙ্গে চার্মিসের তরফ থেকে গিফট হ্যাম্পার। শেষ প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে ডিনার সেট। শেষ প্রশ্ন 30 পয়েন্টসের আনসার, পারলে 30 পয়েন্ট, ভুল করলে মাইনাস হবে 20 পয়েন্ট। ব দেওয়া রয়েছে, তালবেশ দেওয়া রয়েছে, দুটো শব্দে উত্তর। ছবিটা কিন্তু ক্লু, ছবিটা দেখে বুঝতে হবে শব্দ দুটি কি হবে। এবার বলো, স্বাগতা বলো। হিসেব নিকেশ। স্বাগতা বলছে হিসেব নিকেশ, যদি সঠিক হয় তবে 30 পয়েন্টস। সঙ্গে ডিনার সেট। শেষ প্রশ্নের উত্তর দিয়ে আজকে দিদি নাম্বার 1 স্বাগতা দে 120 পয়েন্ট। এটা আপনার মেমেন্টো দিদি, এটা আপনার, এটা তোমার সেলিনা। উইনার ট্রফি স্বাগত দিদি নাম্বার 1 ব্যাচ। এইচ দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার, মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার, অলিভ অ্যালেনের তরফ থেকে গিফট হ্যাম্পার, সকলের জন্য এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে গিফট ভাউচার, ভিভেল গ্লিসারিন সোপের তরফ থেকে গিফট হ্যাম্পার, মিয়া আমরের তরফ থেকে দিদি নাম্বার 1 কেক, মিয়া আমরের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার। নতুন করে শুরু করার জন্য দর্শন সুপার ট্রি আগরবাতির তরফ থেকে গিফট হ্যাম্পার, বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার, মিষ্টি মানেই বাঞ্ছারাম। সকলের থেকে বিদায় চাইছি, আশা করি এই পর্ব আপনাদের ভালো লেগেছে। আগামীকাল দেখা হবে, ভালো থাকবেন।